গতকাল যখন অ্যাটকিনসনকে সিরাজ বোল্ড করে দিল, ওই স্লোয়ার ইয়র্কারটা দিয়ে তাকে যখন ফিরায় দিল, তখন ইন্ডিয়া দল একটা বুনো উল্লাসে মাতল। এটা শুধু একটা ম্যাচ জয়ের উল্লাস না, এটা তো আমরা সবাই জানি, একটা সিরিজ বাঁচানোর উল্লাস। ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় বা সিরিজ বাঁচানো সাবকন্টিনেন্টের যে কোনো দলের জন্য ভয়াবহ একটা বড় ব্যাপার। সেখানে এবারে সিরিজটা এমন ছিল, তুলনামূলক ইন্ডিয়াই আন্ডারডগ ছিল। বহুদিন পরে ইন্ডিয়া আন্ডারডগ ছিল। আর ইন্ডিয়া আসলে ওই ইয়াঙ্গার একটা সাইড, তুলনামূলক কম অভিজ্ঞ একটা সাইড নিয়ে ওখানে গেছে, ফলে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমি একটু থার্ড পার্টি হিসাবে যদি দেখতে চাই, এই সিরিজটা তো আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে টেস্ট ক্রিকেটের একটা বিরাট বিজ্ঞাপন হলো থার্ড পার্টি হিসাবে দেখতে। আর যদি আপনি একটু দূর থেকে দেখেন যে কি পেলে, ইন্ডিয়া কি পেলো ভাবতে, ইংল্যান্ড কি পেলো বা হারালো ভাবতে, আমরা খুব ভালো দুটো ক্যারেক্টার পেলাম। একটা হচ্ছে সিরাজ। সিরাজকে তো আমরা অনেকদিন ধরে ক্যারেক্টার হিসেবে পাইছি, কিন্তু এই ছেলেটা তুলনামূলক ডিপ্রাইভ, এবং ওর কথা উঠলে বারবার ওই দারিদ্র্যের গল্প ওঠে। এমন একটা ব্যাপার, দারিদ্র্য ছাড়াও জীবনে বলার কিছু নাই। এর বাইরেও যে সে কত বড় একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা শো করছে সে এই সিরিজটাই। আমি বললি যে এই ক্যারেক্টার পাওয়াটা একটা বড় ব্যাপার। আরেকটা ক্যারেক্টারকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে এই কয়েক মাস আগেও চকলেট বয়, প্লে বয় টাইপের একটা ইমেজ নিয়ে ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং করে ঘুরে বেড়ানো শুভ্যানকে। হঠাৎ করে এই ছেলেটা খুব ম্যাচিউরড অধিনায়ক, এবং আমার ধারণা ঈর্ষণীয় একটা অধিনায়কে পরিণত হয়েছে। ব্যাটিং এ কি কি মহাকাব্য করছে, কি কি রেকর্ড করছে সেগুলো পরের কথা, কিন্তু একটা ক্যারেক্টার, একটা অধিনায়ক ক্যারেক্টার হিসাবে সে আবির্ভূত হয়েছে। মানে একজন ক্যাপ্টেন, আরেকজন ডিএসপি। এই ক্যাপ্টেন এবং ডিএসপি কে আমরা যে পাইলাম এই সিরিজে, সেই জিনিসটা আমি আজকে একটু গল্প করি আসা। দেখেন, শুরুতে একটা দুটো লাইনে মনে হয় একটু ব্যাখ্যা করা দরকার যে কেন ইন্ডিয়ারে আন্ডারডগ বললাম। কারণ এইসব শব্দ নিয়ে আবার আমি দেখছি যে খুব সহজে লোকজন রেগে যান, ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। একটু তলায় দেখেন না শব্দগুলো, সেটা হচ্ছে ইন্ডিয়া 6 মাস আগে বা 1 বছর আগে ইন্ডিয়ার যে কাগজে কলমে যে চেহারা ছিল, আমি কথাটা তো বলছি কাগজে কলমে যে চেহারা ছিল, আর যে দলটা ইংল্যান্ডে সিরিজ খেললো, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আপনি দল থেকে 3টা নাম সরায় নেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, আর হচ্ছে বুমরা, জসপ্রীত বুমরা। মানে আধুনিক ক্রিকেটার 3টা লিজেন্ড। এই 3টা লিজেন্ডকে ছাড়া, এবং এর মধ্যে বিরাট কোহলি সর্বকালের সেরাদের একজন, রোহিত শর্মা আর বুমরাকেও সর্বকালের সেরা না বলেন, জেনারেশনাল স্টার তো। ফলে এরকম 3টা লোককে ছাড়া যদি খেলতে হয়, যে কারোর জন্য একটা বিরাট ধাক্কা, যে কারোর জন্য। হ্যাঁ, আগামী দিনে তো ইন্ডিয়াকে ওই 2 ব্যাটসম্যানকে ছাড়া খেলতেই হবে। বুমরাও এখন আস্তে আস্তে আগের চেয়ে ম্লান হতে থাকবে। ফলে এদের ছাড়া খেলতে ইন্ডিয়া অভ্যস্ত হবে, এবং সেটাতে কত কি করবে সেটা তো বোঝা গেল। এই 3জনকে ছাড়া যখন তাদের এই 5 টেস্টের সিরিজ খেলতে বলে, স্বাভাবিকভাবে শুরুতে আমি বলবো যে এরা আন্ডারডগই ছিল। আর কারা আসলে খেলতেছে, এই প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজের অভিজ্ঞতা হয়েছে, 5-6 বছর ধরে খেলতেছে। আর বাকি তো গিলটি, লেলা, অভিজ্ঞ, ওই যে সবাই 5-6 বছর ধরে আছে। কিন্তু কেউই না ইমেজটা ওই জায়গায় নিতে পারে না যে ওকে আই উইল বি দেয়ার। এই যে গম্ভীর কণ্ঠে ওই কথাটা বলা, গম্ভীর কণ্ঠে সুনীল গাভাস্কারের জবাব দিয়ে দেওয়া যে না আমি আসি, সুনীলজি ভাবেন না, স্যার আমি আসি, এই কথাটা বলার মতো কেউ ছিল না ইন্ডিয়া দলে। ফলে আমি বলবো তারা আন্ডারডগ ছিল। এবং সেই জায়গাটা সবচেয়ে বেশি সমালোচনার শিকার হচ্ছিলেন গৌতম গম্ভীর এবং ডি সোয়ান ডি নিচে। গৌতম কদ্দূর কি নিজের প্রুভ করতে পারছেন আমি জানি না। গৌতমের চাকরিটা সম্ভবত আরেকটু এক্সটেনশন হলো। স্টিল মানে গৌতম এখনো পর্যন্ত তো ইন্ডিয়ার সবচেয়ে খারাপ শুরু করা কোচদের একজন। যদি আরো লম্বা হয় ক্যারিয়ারটা, তাহলে বোঝা যাবে যে এই সবচেয়ে খারাপ শুরু করার পরে কোথায় গিয়ে ঠেকে। গৌতমের ব্যাপারে আমি খুব একটা আলোচনা করতে চাই না। গি গিয়ের ব্যাপারে দেখেন, মানে গৌতমের সঙ্গে মিলাইলাম কেন, আমার এই সিরিজটার ব্যাপারে, মানে আমি তো আজকাল এমন না যে কোনো সিরিজ আসতেছে তার ব্যাপারে আগে থেকে পড়াশোনা করা, খুব প্রস্তুতি নিয়ে থাকা, সাংবাদিক না যেহেতু, ওই ডিউটি নাই। আমি কোনো কালে ফ্যানাটিক ছিলাম না যে খুব বেশি প্রস্তুতি নিয়ে রাখবো, হোমওয়ার্ক করে রাখবো সিরিজ শুরুর আগে। আমি হঠাৎ করে প্রথম আলোতে একদিন একটা নিউজ দেখলাম যে সুনীল গাভাস্কার, মোস্ট প্রবাবলি সুনীল গাভাস্কারই কথাটা বলছেন যে কি একটা টিম আমরা এবার ইংল্যান্ডে পাঠাচ্ছি, যে টিমের ক্যাপ্টেনের গড় হচ্ছে ইংল্যান্ডে 11 না 12, আর কোচের গড় হচ্ছে 13। কথাটা মিথ্যা না। গৌতম তো বিরাট কোনো ব্যাটসম্যান ছিল না, তারপর ভালো ব্যাটসম্যান ছিল,
ইংল্যান্ডের মাটিতে যেটা হয়, ইংল্যান্ডের মাটিতে তো একবার বিরাট কোহলিরও এবারে চাচ্ছে তাই ছিল। ইংল্যান্ড মাটিতে ভালো করা পরিমাণেই তো কম। ইংল্যান্ডের ওই কন্ডিশন, সেই কন্ডিশন অবশ্য আজকাল আর নাই। এই শেষ টেস্ট ছাড়া তো সেই আর্লি সামারের সিমিং কন্ডিশন খুব একটা দেখলাম না। তারপরে ইংল্যান্ডে ভালো রেকর্ডওয়ালা ব্যাটসম্যান পৃথিবীতে খুব কম। মানে গৌতমের এভারেজ বোধহয় 12 না 13 ইংল্যান্ডের মাটিতে। আর গিল দুর্ভাগ্যজনক ভাবে ওর এর আগের ইংল্যান্ড সফরগুলো পাওয়া যায় না। ওরও এখানে এভারেজ 11 বা 5। এরকম দুটো লোকের উপরে ভরসা করে যাচ্ছে, ফলে চারিদিকে ছিছি পড়ে গেল যে কারে ক্যাপ্টেন্সি দিচ্ছেন, কারে কোচিং দিচ্ছেন, এই কাদেরকে ইংল্যান্ডে পাঠাচ্ছেন। এখন ইংল্যান্ড কি? ইংল্যান্ড হচ্ছে ক্রিকেটের সোকর জনক, এবং ক্রিকেটে যা কিছু শো অফ করার এখনো ইংল্যান্ড মরে যাবে যদি, তার পরদিনও ইংল্যান্ডে গিয়ে শো অফ করতে হবে আপনাকে। আপনি পার্থ জয় করবেন, ওয়াকা জয় করবেন, পৃথিবীর নানা প্রান্ত জয় করবেন, কিন্তু ওই যে প্রতীকী ব্যাপারগুলো সব ইংল্যান্ডে। মানে আপনাকে ওভাল জয় করতে হবে, লর্ডস জয় করতে হবে, লিডস জয় করতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি এখন একটা ক্রিকেটে দুর্দান্ত করতেছেন। সেরকম একটা জায়গায় ইন্ডিয়া একটা ওরকম আন্ডারডগ টিম পাঠালো। সবচেয়ে বেশি প্রেশার পড়লো এই ছেলেটার উপরে। প্রথমে যে ছেলেটাকে নিয়ে পড়লি সেটা হচ্ছে ক্যাপ্টেন গি। ক্যাপ্টেন গিলের একটা তো ইংল্যান্ডের রেকর্ড খারাপ, তারপরে হচ্ছে তাকে আসলে আরো দুটো ভয়াবহ প্রেশার নিতে হলো। ভয়াবহ বললেও কম বলা হয়। দেখেন, ও দুটো রোল এই সিরিজে প্রথমবারের মতো পালন করতে গেল। একটা হচ্ছে ক্যাপ্টেন। এবার আমি ক্যাপ্টেন কে ছিল? আপনি সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে, মানে সৌরভ গাঙ্গুলির যদি আমি নিউ এরা অফ ইন্ডিয়ার সূচনাকারী ধরি, সেই থেকে শুরু করে গিলের আগ পর্যন্ত ওই চেয়ারটা যারা বসছে তাদের নাম শুধু একবার চোখ বুঝে ভেবে দেখেন যে কারা কারা বসছে ওই চেয়ারটায়। প্রত্যেক হচ্ছে লিজেন্ডারি ফিগার, শুধু ব্যাটে কি করছে সেটা ব্যাপার না, পুরো পৃথিবী কাঁপায় দেওয়া ব্যক্তিত্ব। সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা পুরো পৃথিবী কাঁপায় দেওয়া ব্যক্তিত্ব। সেখানে সোয়ানকে কে? সোয়ানকে ভালো ছেলে, আন্ডার 19 থেকে আমরা তাদের চিনি। আন্ডার 19-এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল বোধহয় 2018-তে। যাক, সেই সময় থেকে দুর্দান্ত ফ্ল্যাময়েন্ট ব্যাটিং, দেখতে খুব সুন্দর, চেহারাটাও চকলেটের মতো। এবং যখন ইন্টারন্যাশনালে আসবে, ইন্টারন্যাশনালে শুধু রানই করে, এমন না যে শুধু খারাপ করে, শুধু প্লে বয়ের মতো ঘুরে বেড়ায়, তা না। দেখেন সে নিউজে আসে কতবার। ধরেন সপ্তাহে 5 বার শোম্যান গিলের নিউজ হয়েছে, 3বারই হয় বিনোদন পাতায়। সেটা কেন? বিনোদন পাতায় তারে নিউজ হয় সারা আলী খানের সঙ্গে দেখা যায় তারে অমুক পার্টিতে, সারা আলী খানের সঙ্গে তমুক জায়গায় বেড়াতে যায়। সারা আলী খান হচ্ছে সাইফ আলী খানের মেয়ে, আর আমাদের পতৌদি সাহেবের নাতি, মূলত তো টাইগার পতৌদির নাতি। আবার ওদিকে দুদিন বাদে বাদে তারে নিয়ে এসে আমরা গুঞ্জন শুনি যে সে আসলে টেন্ডুলকারের জামাই। তার মূল পরিচিতি হয়ে ওঠে ক্রিকেটের ঋণে টেন্ডুলকারের জামাই, কারণ সে খেলতে থাকলে আইপিএল খেলুক আর ন্যাশনাল টিমে খেলুক, গ্যালারিতে খুব সোচ্চার দেখা যায় টেন্ডুলকারের মেয়ে আরেক সারা, সারা টেন্ডুলকার। দুই সারারে নিয়ে ব্যাপক গুঞ্জন। এর মধ্যে আবার সারা টেন্ডুলকারের সঙ্গে নাকি বিচ্ছেদও হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল। এইগুলোই শুনি আমরা শুধু। মানে সৌম্যানকে ক্রিকেট খুব একটা আলোচনায় আসে না, রান করে ঠিকই, তেমন আলোচনায় আসে না। আলোচনায় আসে সারাদের নিয়ে। এছাড়াও অনেক মেয়েরি ব্যাপার, ফিল্মি ব্যাপার স্যাপার, কোনোটা খারাপ অর্থে বলতেছি না। মানে এই বয়সে যা হয়, একটা ফ্লেমর ছেলে ও আরো ম্যাচিউর হবে আরো পরে গিয়ে। এখনই ওরে ওই চেয়ারে কেউ আশা করে নেয় যে রোহিতের পরে ওরে ওই চেয়ারে বসানো হবে। ওরকম একটা ভাবমূর্তি নিয়ে, ওরকম একটা পাকনা ভাবমূর্তি নিয়ে এসে বসে পড়লো অত বড় একটা ভারী চেয়ারে। কি পেশার চিন্তা করেন। আবার সবচেয়ে বড় পেশার হচ্ছে তাকে ব্যাট করতে হবে বিরাট কোহলি পজিশনে। মানে সচিন টেন্ডুলকার যে পজিশনে ব্যাট করে গেছে, বিরাট কোহলি যে পজিশনে ব্যাট করে গেছে, সারা পৃথিবীর ওই পজিশনটা হচ্ছে সবচেয়ে এলিট ব্যাটসম্যানের জায়গা, এলিট একটা ব্যাটসম্যানের জায়গা। সেই জায়গাটাই ব্যাট করতে হবে শুভমান গিলকে। তার এভারেজ কত? 35 সামথিং তার এভারেজ। আরে যেখানে ব্যাট করে গেছে ওর আগে সবাই 50-র ওপরে। মানে ওর আগে গত কয়েক দশকে ইন্ডিয়াতে ওই পজিশনে যারা ব্যাট করছে প্রত্যেকের লিজেন্ড, প্রত্যেকের নাম এরকম খোদাই করা আছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অফিসে বা ক্রিকেট হিস্ট্রিতেই খোদাই করা আছে। সেখানে ও 35 ব্যাটিং অ্যাভারেজ নিয়ে ওই রোল প্লে করতে হবে। মানে বোঝেন, দুনিয়ার সবচেয়ে মনে হয় তখন ভারী ওজনদার জিনিসগুলো ওই ছেলেটার কাঁধে চাপা। কি নির্বিকার ভাবে সেই রোলটা প্লে করলো। মনে হলো যে ও বিরাট কোহলি ব্যাটিংটাই করতে আসছে এবং রোহিত শর্মা না, আসলে ধোনি বা সৌরভের টেস্টটা করতে আসছে।
এই মিল এসে যে প্যাকেজটা উপহার দিল, আনবিলিভেবল, আনবিলিভেবল। দেখেন ওই যে বললাম 35 অ্যাভারেজ ছিল এই ইংল্যান্ড ট্যুরের আগ পর্যন্ত, এখন ওর অ্যাভারেজ 41। একটা সিরিজে নিজের অ্যাভারেজ 7 বাড়ায় ফেলছে, 7 বাড়ায় ফেলছে, 41 পয়েন্ট সামথিং, প্রায় 42 অ্যাভারেজ করে ফেলছে। এতেই বুঝতেছেন ব্যাটে কি করছে। এখন পর্যন্ত ক্যারিয়ারে 9টা টেস্ট সেঞ্চুরি, তার 4টাই এই সিরিজে করছে, একমাত্র ডাবল সেঞ্চুরি এই সিরিজে করছে। ওকে ব্যাটে একটা সুসময় মানুষের আসতেই পারে, সেটা ধরে নিন না করোনা চক্রে ওর ক্যাপ্টেন্সি সিরিজটাই চলে আসছে, কিছু রেকর্ড টেকর্ডও ভেঙে ফেলছে। মানে এর চেয়ে ভালোভাবে ওই সিটটায় বসা যেত না। বিরাট কোহলির সিটে, সচিন টেন্ডুলকারের সিটে এর চেয়ে ভালোভাবে কেউ বসতে পারত না। যে প্রথম সিরিজেই দেখায় দিব যে আমি উড়ে আসি নাই, আমিও বিরাট কোহলির উত্তরসূরি, আমিও সচিন টেন্ডুলকারের উত্তরসূরি। ওকে ফাইন, ব্যাটে যা করার করছে। এবার ক্যাপ্টেন্সি, আমি আগেই বললাম যে রোহিত শর্মাকে আমি ছোট করতেছি না, কিন্তু রোহিত শর্মা তো লিজেন্ডারি ক্যাপ্টেন ছিলেন না। লিজেন্ডারি ক্যাপ্টেন ছিলেন ধোনি, লিজেন্ডারি ক্যাপ্টেন ছিলেন সৌরভ। মনে হলো যে তাদের উত্তরসূরি এসছে আবার ক্যাপ্টেন হিসাবে। আরে ক্যাপ্টেন্সি রে ভাই, প্রতিটা টেস্টে বেন স্টোকসের সঙ্গে পাল্লা দিল, প্রতিটা টেস্টে। এই ছোট ছোট ডিসিশন যা আসলে ক্যারেক্টার শো করে। দেখেন কাউকে যে টেস্টটা শেষ হলে, এটাও যে আমার বন্ধু ছোট ভাই রবিউল ইসলাম রনি একটা ছোট্ট স্ট্যাটাস দিছে, মানে ওই স্ট্যাটাসটা পুরোপুরি পড়ে শোনাতে পারলে বুঝতে পারতেন যে একবারে শেষ দিন শেষ সময় সে কি ক্যারেক্টারটা শো করছে। প্রথমত লাস্ট ডে আর কয়েকটা মাত্র উইকেট বাকি, দুটো মাত্র উইকেট বাকি ইংল্যান্ডের পড়তে, তখন ক্যাপ্টেন কি আশা করবে? তার হাতে সেরা অস্ত্র হচ্ছে ওই যে প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ, এরকম একটা সময় সে আশা করবে নতুন বল। মাত্র 4টা ওভার বাকি আছে, 4টা ওভার গেলেই নতুন বল আসবে, সবাই নতুন বলের জন্য অপেক্ষা করে। ও টাইম চলে গেল, 80 ওভার চলে গেল, ও 85 ওভার পর্যন্ত পুরনো বলে বল করেছে। কেন? এটা রনের দারুণ ব্যাখ্যা দিছে। আমারও মাথায় ঢুকতেছে না যে পাগলামি করে নাকি, নতুন বল নিলে কি 2 উইকেট পড়ে যায় না। ও ওই লাইনে চিন্তা করে নাই। ও বুঝছে যে উইকেটের জন্য আমি বোলারদের উপরই ভরসা করব। বোলাররা পারলে নিবে, না পারলে আর কি করবো, জোর তো করবো না। কিন্তু নতুন বল এখন নেওয়া যাবে না। নতুন বল নিলে অযথা কিছু রান লিক হবে, 20-25 রান তো তখন আর ডিফারেন্স। ওই সময় নতুন বলে যেটা হয় আপনারা তো জানেন, সামান্য কানাকাঞ্চিতে লাগলে বল তো বুলেটের গতিতে দৌড়াতে থাকে, পুরোনো বল তো ঘাসের উপরে আটকায় যায়, অনেক স্লো হয়ে যায়, ফিল্ডার দৌড়ায় ধরতে পারে। নতুন বল অনেক দ্রুত ওড়ে, দ্রুত দৌড়ায়, দ্রুত করায়, ফলে নতুন বল নেওয়া মানে, এবং নতুন বলে ফাম্পল হওয়ার চান্সও বেশি, মানে উইকেট কিপারের হাত থেকেও বল একটা মিস হয়ে যেতে পারে। ওখানে প্রতিটা রান গুরুত্বপূর্ণ, একটা ফাম্বল হইতে দেওয়া যাবে না। ফলে বলটা পুরনো রাখা মানে আমার ফিল্ডারদেরকে নিরাপদে রাখা, আমি রান লিক হইতে দিব না। ওই জায়গাটায় আমি ঠিক থাকতেছি, বাকিটা বোলাররা দেখবে। কি অসাধারণ কনফিডেন্স, কি অসাধারণ চিন্তা ও অসাধারণ বিশ্বাস নিজের বোলারদের উপরে, যেটা আমি আমার কাজটা করে ফিল্ডারদের দিয়ে বাকিটা আমার বোলাররা দেখবে। এই যে ক্যাপ্টেন্সির খেলাটা। তারপর আরেকটা জিনিস টনি ওখানে উল্লেখ করছে যে যখন কি না ক্রিস ওকস এক সাইডে চলে আসছে, ক্রিস ওকসের হাত তো ওই যে ইয়েতে ব্যান্ডেজে ঝুলানো, বলার সঙ্গে ও তো এক হাতে ব্যাটিং করতে পারবে না আসলে। তখন কি করে লোকেরা, যে কোনো মূল্যে ক্রিস ওকসে স্ট্রাইকে টেনে আনা, টেনে এনে পেসার লেলায় দিয়ে ওরা আহত করে হলেও আবার ফেরত পাঠানো। এটা একটা স্ট্র্যাটেজি, আমি এটাকে খারাপ স্ট্র্যাটেজি বলতেছি না, কমন স্ট্র্যাটেজি। মানে সুভেনেটিলের জায়গায় আমি আপনি চেয়ে থাকতাম তাই করতাম, যত বেশি সম্ভব ক্রিসক্সে স্ট্রাইকে টেনে আনা। তাহলে কি করতে হবে? শেষ 2 বল, 5 নম্বর বল, 6 নম্বর বল, প্রতি ওভারের ওই বলগুলোতে সিঙ্গেল আটকাইতে হবে, যাতে ওক্স স্ট্রাইকে আসে পরের ওভারে। না, সে কি করছে? সে ওই বলগুলোতে পরে ফিল্ডিং আরো স্পিড আউট করছে, সিঙ্গেল দিতে দিছে যে ওকে ওক্স নন স্ট্রাইকেই থাক, তুমি কি পারো, আসো দেখি তোমার সঙ্গে আমার কম্পিটিশন হোক। একাধারে এটা বিরাট একটা স্পোর্টসম্যানশিপের ব্যাপার। আমি জানি না যে রনিজার লিডসে আসলেই গিলের মাথায় একই জিনিস কাজ করছে কিনা, তবে দৃশ্যত তাই মনে হয়েছে যে সে ওক্সকে স্ট্রাইকে চা নেয়। এই না চাওয়ার ভিতরে একটা থাকে স্পোর্টসম্যানশিপ, যে না আমি ওর ওই দুর্বলতার সুযোগ নিয়ে উইকেট নিতে চাই না, আমি অ্যাটকিনসন সুস্থ, অ্যাটকিনসন মারতেছে, অ্যাটকিনসন আউট করেই ম্যাচ জিততো, সেজন্য আমার বোলাররা আছে। আবারও সে বোলারদের উপরে প্রচন্ড একটা আস্থা রাখলো, সে আস্থা কি অসাধারণ 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 প্রতিদান দিলেন আমাদের ডিএসপি সিরাজ। ডিএসপি সিরাজ, আমি ডিএসপি সিরাজ বলতে পছন্দ করি, মোহাম্মদ সিরাজকে নিয়ে কথা বলতে গেলে আর কি আমাদের এখানে একটা ট্রেন্ড সারা পৃথিবী জুড়ে, যে গরিনি বেচে খাওয়া, এটা সিরাজ খায় না, সারা পৃথিবীতে। হ্যাঁ, সিরাজ যখন শুরু করলো, ও যে অস্ট্রেলিয়ায় গেল,
বাবার ওই অবস্থায়, তারপরে ওখানে বসে ওর বাবা অটো রিক্সা চালাতেন। ওখানে যখন 5 উইকেট পেল, ওখানেও তো একটা আনাড়ি দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো না সেকেন্ড টায়ার দল নিয়ে। সেই সেকেন্ড টায়ার দলেরই তো মূল অ্যাটাকার ছিল সিরাজ। তখনই তো সে কাব্য হয়ে গেল, যথেষ্ট কাব্য করা হয়েছে। তার গরিবী নিয়ে আমরা যথেষ্ট বলছি, অটো রিক্সার ছেলে, সিরাজকে সেলুট, অমুক তমুক, এগুলো বলছে। কেন সিরাজকে নিয়ে রোজ ওই গরিবই বেচতে হবে? সিরাজের ভিতর ক্রিকেট নাই, সিরাজের ভিতর ক্যারেক্টার নাই। দেখেন এই ইংল্যান্ড টুরটা দেখেন, সিরাজ শো করে দিছে। এই ইংল্যান্ড টুরে যেটা বললাম যে বুমরার বদলে তাকে লিড করতে হয়েছে, একটা অনভিজ্ঞ পেস অ্যাটাক লিড করতে হয়েছে। বুমরা নাই, শামি লাইমলাইটে নাই, তাকে প্রসিদ্ধ কৃষ্ণাকে সঙ্গে নিয়ে বল করতেছে। প্রথমত হচ্ছে তার বডির উপর দিয়ে যা গেছে। আপনি যদি ফিফথ টেস্টটা দেখে থাকেন, ফিফথ টেস্টে সিরাজকে মাঝে মাঝে দেখে মনে হচ্ছিল যে মাঠের ভিতরে ঘুমায় করতে পারে যে কোনো সময়, এত টহল যাচ্ছে। দেখেন আজকাল 5 টেস্ট বাদ দেন, আজকাল পরপর 3 টেস্ট খেলে কয়টা পেসার? আপনি এই পৃথিবীতে কয়টা পেসার পাবেন টানা 3টা টেস্ট খেলে? বুমরাও তো খুব একটা খেলে না। কারণ কি? কারণ এটা ভালো, এটা সায়েন্টিফিক। আমাদের এখানেও এখন এটা শুরু হয়েছে। আমরা তো 3 টেস্টের সিরিজ খেলি না, 2 টেস্টের খেলি, তা তো 2 টেস্টই আমাদের সব পেসারকে খেলানো হয় না। এটা ভালো তো, এটা খুব জরুরি। পেসারদেরকে রেস্ট দিতে হবে, রোটেশন পলিসিতে খেলাইতে হবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু ইন্ডিয়ার উপায় ছিল না। ইন্ডিয়ার হাতে বেস্ট বোলারই সিরাজ। সিরাজ যে কোনো একটা টেস্টে ড্রপ করবে সেই উপায় ইন্ডিয়ার ছিল না। সিরাজও এটা চায় নাই। আমি পড়লাম কালকে কোথায় যেন ইন্ডিয়ার কোন একটা পত্রিকায় সিরাজকে অফারও করছে কোচ, যে দলে যাই হোক তুমি তো মানে খুব বিপজ্জনক অবস্থায় আছো, তুমি কি একটা টেস্ট, এই লাস্ট টেস্টের আগেরটায় ওরে একটা টেস্ট অফার করা হয়েছিল, তুমি এই টেস্টটা রেস্ট না। ও রেস্ট দেয় নাই, ও বলছে যে শেষ পর্যন্ত লড়ে যাবো, দেখি যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। এবং লড়ে গেল, লড়ে গেল, কি অদ্ভুত একটা লড়াই লড়ে গেল, মানে ওর শরীর আর চলতেছে না। 5টা টেস্ট এই কয়দিনে আপনি কল্পনা করতে পারেন একটা ফাস্ট বোলার 5টা টেস্ট খেলতেছে। হ্যাঁ, ক্রিস ওকসও খেলছে, সম্ভবত ক্রিস ওকসও খেলছে, আমি ঠিক রিকল করতে পারতেছি না পুরাটা। চাই ক্রিস ওকস আর সিরাজের বোলিং এক না। সিরাজকে পুরো লোডটা নিতে হয় ইন্ডিয়া দলের। এখন যে অবস্থায় ইন্ডিয়া টেস্ট খেলছে ইংল্যান্ডে, সিরাজকেই পুরো লোডটা নিতে হয়েছে। এরকম একটা অবস্থায় ক্লান্ত শরীর আর চলতেছে না, তারপরেও শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে বল করতেছে। যখন ডেলিভারিটা করতেছে তখন আর নিজের কোনো ছাড় দিচ্ছে না। প্রয়োজনে এখানে মরে যাবে, প্রয়োজনে বার্ন আউট হয়ে শেষ হয়ে যাবে। ও এই যে ক্যারেক্টারটা শো করছে, শুধু টানা 5 টেস্ট খেলতে গিয়ে যে ক্যারেক্টার শো করছে, এটার জন্যই সিরাজরে বাধায় রাখা উচিত। যে আজকের দিনে যখন সবাই নিজেরা বাঁচাতে চায়, যে যদি টি-20 ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সামনে আইপিএল আছে, অমুক আছে, তমুক আছে, এটার জন্য একটু বাঁচায় রাখা যায়। অন্য যে কেউ সুযোগ পাইলে এই 5 টেস্টে 3টাই রেস্ট চাইতো ফাস্ট বোলার হইলে, ফ্র্যাঞ্চাইজির জন্য বাঁচানোর জন্য নিজেরা বাঁচানোর জন্য হইলেও অন্তত একটা টেস্ট রেস্ট নিত। সিরাজ সেটা নেয় নাই। সিরাজ দেখছে টেস্ট খেলতে হবে, আমি টেস্টের খেলোয়াড়, আমি টেস্টের বোলার। আজকে ওই যে সচিনের সেই কথা, যে শক্রর আবাদিনে একটা দায়িত্ব দিছে, এই দায়িত্বের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, সেই জিনিসটা সিরাজ মনে প্রাণ বিশ্বাস করে বল করে গেছে টানা 5টা টেস্ট। ওকে, তারপরে দেখেন শেষ টেস্টের এই শেষ 2 দিনে কি নাটকের মধ্যে দিয়ে গেল সে। এই ইনিংসটাও সে সেরা বোলার, কিন্তু শেষ বিকেলে গতকালকে ক্যাচটা মিস করলো মানে ম্যাচই বের হয়ে গেল হাত থেকে। শুধু ক্যাচ মিস করলো না, 6 রান হয়ে গেল বাউন্ডারি লাইনে। যখন 6 রান হয়ে গেল, সিরাজকে সামনে দাঁড়ায়। ইংল্যান্ডে যেটা হয়, আমাদের এখানে দর্শকের কালি আমাদের খেলোয়াড়রা অনেকে নিতে পারে না, দর্শককে বাঁধতে চায়। আর ইংল্যান্ডে যদি খেলতে গিয়ে গালি সহ্য করতে হইতো, ইংল্যান্ডে দর্শকের সঙ্গে ব্যবধান থাকে এই এটুকু, আর ক্যামেরা এর চেয়েও কম। মানে আপনার থানের কাছে দাঁড়ায়, আপনার গায়ে লাগছে, আপনার হাত থেকে বল ফসকে গেছে, সিরাজ মুখে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় আছে, ওইখান থেকে খালি সরতেছে তখন। এরপরে যে পুরোটা রাত গেছে, ও যে মাঠ ছেড়ে বেরোইছে, আপনি দেখেন এখনো ছবিগুলো বা ভিডিওটা দেখেন, মুখের দিকে তাকানো যাচ্ছে না। এমনিতেই কৃষ্ণাঙ্গ মানুষ, তারপরে তার জন্য বেগুনি হয়ে গেছে, লজ্জায়, রাগে, ক্ষোভে নিজের উপরে লজ্জা পাওয়ারও টাইম পায় নাই। সারাটা রাত লোকজন ট্রল করছে। ওই শুরু হয়েছে, লোকজনের কথা কি বলবো, সাধারণ লোকজন তো ট্রল করবে। মহারথীরা, ইন্ডিয়ান মিডিয়া সিরাজরে পারলে এই সময় কত করে ফেলে, এরকম একটা অবস্থা। সেখান থেকে সিরাজ কামব্যাক করলে প্রায়শ্চিত হলো না, প্রায়শ্চিত শব্দটার সঙ্গে আমি একমত না। অনেকেই দেখতেছি রিডেমশন লিখতেছেন, আমি এটার সঙ্গে একমত না। না, না,
সিরাজের প্রায়শ্চিত্ত করার দরকার নেই। সিরাজ এমনিতেই হিরো, এমনিতেই হিরো। এই শেষ উইকেট না পাইলেও সে হিরোই থাকতো। কিন্তু শেষ পর্যন্ত ধামাটা করে দিল এবং স্রষ্টা এসব ক্ষেত্রে যেটা করে যে যোগ্য নায়ককে যোগ্য পুরস্কারটা বেঁচে দেয়। শেষ পর্যন্ত সে সিরাজের হাতেই অ্যাটকিনসনের আউটটা হলো, সিরাজের হাতেই শেষ উইকেটটার পতন হলো এবং আমরা দুইটা অসামান্য ক্যারেক্টারের উত্থান দেখলাম। সিরাজেরটারে উত্থান বললে আপনারা হয়তো বলবেন যে না সিরাজের তো অনেকদিন হয়ে গেল, সিরাজ তো পরিচিত পেস। না, সিরাজের উত্থানটাই ইংল্যান্ডের আগে প্রপারলি হয় নাই, মানে সে সেই স্পেসটা পায় নাই, নানা কারণে পায় নাই। কিছুটা ইনজুরি, কিছুটা আমি মনে করি দুর্ভাগ্য, কিছুটা অবিচার, কিছুটা আসলে ওই যে বুমরা স্বামী বা অন্য অন্য কম্বিনেশন এগুলা মিলায় সিরাজের যত সুযোগ পাওয়া যাচ্ছিল ততটা তো পায় না। সত্যিকারের উত্থানটা তার বলো ইংল্যান্ডে, সত্যিকারের ক্যারেক্টার উত্থান হলো। আর গিলের আমি মনে করি বুড়োর জন্ম হলো। গিল এর আগে যা করছে, তার ব্যাটিং ভালো, সে অনেক কিছু করছে, এর আগে টেস্টে সেঞ্চুরিও করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি মনে করি তার সত্যিকারের জন্ম হয়েছে, পুনর্জন্ম না, এটা জন্মই হয়েছে। দুজন ক্যারেক্টারের উত্থান দেখলাম, আশা করি আগামী দিনের ক্রিকেটে দুজন ক্যারেক্টারকে আরো ভালোভাবে দেখবে। বয়স কোনো ব্যাপার না, বয়স যাই হোক, দুজনকে আরো বিকশিত অবস্থায় দেখতে চাই, দেখলে খুশি হব। দুজনের জন্য শুভকামনা, শুভকামনা ক্যাপ্টেন, শুভকামনা ডিএসপি সাহেব, দুজনই ভালো থাকবে।